সুপ্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, চোখ রাখছেন চ্যানেল আইয়ের পর্দায়, আপনাদেরকে জানাতে চাই আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটি উৎসব হওয়ার কথা, কিন্তু নির্বাচনকে আমাদের জন্য এখন উৎসব আমরা মনে করতে পারি, বা নির্বাচন যে আসছে সেই নিয়ে আমাদের আশঙ্কা কতটুকু, আমাদের মাথায় কত চিন্তা, কত শঙ্কা, এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে পিআর ও তত্ত্বাবধায়ক। আমরা আশা করছি একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, আশা করছি ঠিক বলবো না, আসলে শুনানি চলছে, সেই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে অতিথি হিসেবে আমরা পেয়েছি ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাথে আছেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত আপনার দুজনদের এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু শুরুতে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরকে দিয়ে শুরু করতে চাই। আজকে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখেছেন 6টি আন্তর্জাতিক সংগঠন, এবং সেখানে বলা ছিল যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো আসলে কোথায় যাবে, এই যে এতগুলো মানুষ যারা এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাদেরকে বঞ্চিত করা উচিত নয়, এই বলে মন্তব্য করেছেন চিঠিতে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম। আপনার এই প্রশ্নটার মধ্যে একটু শুভঙ্করের ফাঁকি থেকে গেছে। শুভঙ্করের ফাঁকি হচ্ছে 6টা যারা আন্তর্জাতিক সংস্থা তারা চিঠি লিখেছেন, সেখানে তারা গুম খুনের যেমন বিচার চেয়েছেন গত 15 বছরের, সাথে সাথে তারা বলেছেন যে রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে গেছে, হাসিনা না। এবং আওয়ামী লীগের একটা লোকের মধ্যে এখন পর্যন্ত আমরা দেখিনি তাদের কোনো প্রায়শ্চিত্ত করার বা লজ্জিত হওয়ার কোনো লক্ষণ। সো রিকনসিলিয়েশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা বিচার না হওয়া পর্যন্ত এটা আসবে না। সেকেন্ড যে জিনিসটা আপনি যেটা আমাকে বললেন, এদেশের মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিত, আসলে আওয়ামী লীগে ভোট দিত কত পার্সেন্ট লোক? আপনি দেখেন যে আওয়ামী লীগে ভোট দিত সর্বোচ্চ 15 থেকে 16% লোক। এই 15 থেকে 16% লোক যারা আওয়ামী লীগে ভোট দিতেন, কারণ আওয়ামী লীগ সবসময় কিন্তু জোটবদ্ধ হয়ে সমস্ত ইলেকশন করেছে, যে 15 থেকে 16% লোক যদি আমি ধরে নিই ভোটার, এই ভোটাররা ভোট কাকে দিবেন? ভোটাররা সবসময় সবার কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাহলে আজকে দেশের ভালোর জন্য এই 15% লোক তখন সিদ্ধান্ত নেবেন কোন দলকে ভালো মানে ভোট দিবেন। তারা আওয়ামী লীগ নেই বলে তারা ভোট কেন্দ্রে যাবেন না বা ভোট দিবেন না বা ভোট বয়কট হতে পারে, করবেন না। অনেকেই ভোট দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে। এই জিনিসগুলো হচ্ছে আপেক্ষিক, কারণ আমরা তো সবসময় দেখি অনেক রিসার্চ করা হয়, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা, কিছু লোক সবসময় থাকেই সমাজে, কিন্তু সমাজকে একতাবদ্ধ না করলে, কারণ এই 15 বছরে হাসিনা যেভাবে পুরো সমাজটাকে ডিভাইড অ্যান্ড রুল করছে, এই ডিভাইডেশনটা তুলে নিয়ে আসতে গেলে, যেমন এখন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন। সো এই ভুল বুঝাবুঝিগুলো সাময়িক। একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে গেলে আমি পার্সোনালি বিশ্বাস করি না কোনো লোক ভোট কেন্দ্রে যাবে না, এটা হবে না। সবাই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে এবং তার ভোট, এটা তার অধিকার। ধন্যবাদ আপনাকে। আমরা আসাদুজ্জামান রিপনের কাছে শুনবো। এই যে ঐক্যের কথা বললেন, আসলে বিএনপির নেতারা বলছেন যে তারা একটা ঐক্য নিয়ে সামনে এগোতে চাচ্ছেন, আবার এনসিপির কথা যদি বলি, এনসিপি বলছেন যে কয়েকটা দলকে বাদ দিয়ে আসলে কি ঐক্য হয়, সে ব্যাপারে আপনি কি বলবেন? কি বলবো, কোনটা শুনলে আপনি খুশি হবেন? কারণ আপনি তো দুদিকে বলেছেন। শোনেন, একটা হচ্ছে যে আপনার চোর, ডাকাত এবং নিরীহ মানুষের মধ্যে কোনো দিনই ঐক্য হয় না, নাকি হয়? আপনি কি বলতে চাচ্ছেন এনসিপি চোর ডাকাত? আমি বলছি আপনাকে, চোর, ডাকাত এবং নিরীহ মানুষের সাথে কখনো ঐক্য হয় না। আপনি যে 6টি সংগঠনের কথা ওনাকে জিজ্ঞেস করেছেন, সেখানে তো আমার কিছু বক্তব্য আছে। আমি দেখুন এমসিকিউ কোশ্চেনে উত্তর দিতে আসিনি, ঠিক আছে? সামগ্রিক বিষয়ে কথা বলতে এসেছি। তো আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত সংগঠন ছিল, আওয়ামী লীগ একটা খুনি সংগঠন ছিল, আওয়ামী লীগের থেকে যারা মানে তথাকথিত নির্বাচন তো করেনি, জোর করে ডাকাতের মতো ক্ষমতা বসেছিল। 14, 18, 24-এ কোনো নির্বাচন হয়নি। তো নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে যে সরকারটি ছিল, সে সরকার ছিল একটা অনির্বাচিত সরকার, একটা অগণতান্ত্রিক সরকার। জনগণের কাছে যেতে হতো না বলে ফ্যাসিস্ট আচরণ করত।
এবং রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। তো এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা, তাদের ভোটাধিকার থাকার কোনো কারণ নেই। আমি জানি না যে কোন ছয়টি সংগঠন, মানে আমি আজকে সারাদিনে আমার সাংগঠনিক কাজে নির্বাচনী এলাকায় আমি গ্রামে ছিলাম, তো সুতরাং আমি ঠিক মানে বলতে পারি না যে ইনফ্যাক্ট কোন কোন অর্গানাইজেশন, তাদের নাম আপনি উল্লেখ করেননি। এর মধ্যে নিশ্চয়ই ইউরোপীয় সংগঠন আছে আমার ধারণা। এর মধ্যে যদি সবচেয়ে ভালো, আমি জানি না যে মানে জার্মানের কোনো সংগঠন, জার্মান ভিত্তিক কোনো সংগঠনের মধ্যে আছে কিনা। তো হিটলারের একটা পার্টি ছিল জার্মানের, একটা নাৎসি পার্টি ছিল, ওই পার্টিটাকে নিষিদ্ধ করা হয়েছিল। ওইখানে হিটলারের নাম এবং নাৎসি পার্টির নাম উচ্চারণ করলে এখনও জেল জরিমানা হয়। তো সুতরাং হিটলারের পার্টি যারা সমর্থক ছিলেন, নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদেরকে বাদ দিয়ে জার্মানের লোকেরা এখনও ভোট দেয় এবং তাদের গণতন্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে খ্রিস্টান কমিউনিটিতে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে? তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট পার্টি যারা 15 বছর ক্ষমতা বেআইনিভাবে আঁকড়ে ছিল এবং খুন গুম করেছিল, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা ধ্বংস করে দিয়েছিল, প্রশাসনকে যারা ধ্বংস করে দিয়েছিল, সেনাবাহিনী থেকে শুরু করে নানা বাহিনীগুলোকে নিজেদের স্বার্থে অনুকূলে ব্যবহার করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছিল, এমন একটি রাজনৈতিক দল যারা 134 জন শিশু 36শে জুলাইতে, অর্থাৎ জুলাই মাসের শেষ সময়টিতে, আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে 134 জন শিশু হত্যা করেছে, অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো ফলে এই একটা খুনি পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার বা তাদের ভোটারদের, তাদের সমর্থকদের ভোটারদের অংশগ্রহণ করার জন্য যারা মায়া কান্না কাঁদছেন, এগুলো কিন্তু আমরা সকলেই তাদেরকে জানি, আমরা আমরা অবগত, জানেন, জনগণ অবগত। তাদেরকে আমরা একটু তত্ত্বাবধায়ক সরকারের ফেরা নিয়ে যে আলোচনা হচ্ছে ওই সেখানে বিষয়ে যেতে কথা, চাই। ওইটা তো বলবোই, মানে এটা একটা বার্নিং ইস্যু। তো ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার তাদের কোনো মৌলিক অধিকার নাই, বাস ক্লিয়ার। দ্যাট ইজ মাই পজিশন অ্যাবাউট দেয়ার পার্টিসিপেশন ইন ফিউচার ইলেকশন। নাম্বার 2, আপনি বলেছেন ঐক্যের কথা। ইয়েস, ঐক্য তো জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল, সমস্ত মানুষে ঐক্য হতে হবে। যে ঐক্যর মধ্য জুলাই দিয়ে আন্দোলনের পর কিন্তু সেই ঐক্যের একটা চিন্তা গড়ে উঠেছিল যে সকলে মিলে একসাথে এগিয়ে যাবে, সেটি এখন ভাঙনের পথে। না, ভাঙনের পথে কেন হবে? এটা একটা ভুল, মানে ভুল কনসেপশন, একটা ভুল ইন্টারপ্রিটেশন। ভাঙন কোথায়? জুলাইতে নানা শ্রেণী পেশার মানুষ তারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, নারীরা অংশ নিয়েছিল, ঘর বাড়ি ফেলে দিয়ে, রান্না ফেলে দিয়ে, বাচ্চাকে রেখে বাচ্চাকে কোলে নিয়ে তারা রাস্তায় এসেছিলেন। ছাত্রের ক্লাসরুম বাদ দিয়ে তারা রাস্তায় এসেছিল। এখন তো ছাত্রদের ক্লাসরুম আছে, পরীক্ষা আছে, নারীদের সংসার আছে, অথবা তাদের নিজেদের পেশা আছে, শ্রমিকদের নিজেদের পেশা, যার যার পেশা তারা ফিরে গিয়েছে। ছাত্রদের কথা যদি বলেন, ছাত্র বলতে তো শুধুমাত্র মানে বিশেষ কেউ না। ছাত্র বলতে আমার দলের ছাত্র সংগঠন আছে, জামাতের ছাত্র সংগঠন আছে, কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন আছে, অন্যান্য সমাজতান্ত্রিক ছাত্র দলগুলোর ছাত্র সংগঠন আছে। যার যার ছেলেরা তার সংগঠনে ফিরে গিয়েছে। বিষয়টা ইস্যু ইজ ওভার, ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং যারা তাদের রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টিতে তারা চলে গিয়েছে, তারা সেখান থেকে ইলেকশনও করছে, ইত্যাদি ইত্যাদি। এখন যারা সংগঠন করতো না অথবা এক কাইন্ড অফ রিলেশনশিপে ছিল, সম্পর্কের মধ্যে তো নানা ব্যাপার আছে। এটা কালকে একবার বলেছি, এখন আপনার চ্যানেলে বলা হয়নি, তা আপনার চ্যানেলে বলছি। সেটা হচ্ছে, যেমন আমি একজন বিবাহিত মানুষ, আমার ফেসবুক স্ট্যাটাসে কি লেখা থাকে? ম্যারিড। আর যারা বিবাহ করে নাই, একটা ভাবে সাবে আছে, তারা লেখে কি লেখে? রিলেশনশিপ নাকি ইন রিলেশন, কি লেখে? সিঙ্গেল অর ইন এ রিলেশনশিপ। সিঙ্গেল মানে কোনো ধানায় পানায়, মানে অর্থাৎ কোনো কিছুর মধ্যে জোটে ঠোঁটে নিয়ে তারা সিঙ্গেল টিঙ্গেল লেখে বোধহয়, নাকি? আর যারা মানে একটা রিলেশনশিপে থাকে, এখন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে তো অনেকে মানে আমি রিলেশনশিপ বলতে পলিটিক্যাল রিলেশনশিপের কথা বলছি। অর্থাৎ নিজেরা কোনো মানে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কে ছিল, বাংলা কথার সম্পর্কে ছিল, যেমন ছাত্রলীগের সাথে সম্পর্কে ছিল, জামাতের সাথে সম্পর্কে ছিল, নানাভাবে সম্পর্কে ছিল, কিন্তু ঠিক মানে কি বলে, পলিটিক্যালি পজিশনটা ক্লিয়ার করে, বাট একটা সম্পর্কে ছিল। তো সম্পর্কে থাকা লোকজনগুলো তারা হয়তো তাদের তো রেসপেক্টিভ পার্টিতে ফিরে যাওয়ার কোনো স্কোপও নাই, কারণ তাদের তো সংগঠন করতো না, সম্পর্কে ছিল। এখন
তারা একটা দল বানিয়েছে। তো সুতরাং এটা একটা সেকশন। কোন দলটি তারা বানিয়েছে? আপনি কোন এই দলের? ছেলের একটা অংশ যে এনসিপি বানিয়েছে, যারা সেইভাবে কোনো দল করতো না, যারা বিএনপি করতো না, জামাত করতো না, কমিউনিস্ট পার্টি করতো না, অথচ এদের মধ্যে কেউ, সবাই না কিন্তু, এদের মধ্যে কেউ কেউ আবার জামাতের সাথে একটা রিলেশনশিপে ছিল, কেউ কেউ আওয়ামী লীগের সাথে একটা রিলেশনশিপে ছিল। তো এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিও দেখেন। এরা এবং যারা কিছুতেই ছিল না, আপনার ভাষায় তারা সিঙ্গেল, এরা মিলে একটা কেউ আপনার কাছে আবার আসবো। এই রিলেশন নিয়ে আমি একটা দল বানিয়েছে। শুনেন, একটা দল বানিয়েছে। এই রিলেশনশিপটা নিয়ে একটু শুনে আসি শাহরিয়ার কবিরের কাছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিয়ে না। সেই উত্তরে আবার এনসিপি বলেছে রাজনীতিতে বাপ হওয়ার দাবি একটা মানসিক সংকীর্ণতা। সেখানে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমেই সম্মানপূর্বক আমার শ্রদ্ধেয় রিপন ভাই যেটা বললেন, ভোটের অধিকার থাকার কথা না, এটা একটু 1 সেকেন্ডের জন্য আমি একটু উত্তর দিতে চাই। একটা সময় রাশিয়াতে কোনো বাসায় যদি কমিউনিস্ট ম্যানিফেস্টো না পাওয়া যেত, তাহলে আপনার মৃত্যুদণ্ড হতো। আজকে গত 15 বছর আমরা একটা জিনিস দেখেছি, আপনি যদি জাতির পিতা না বলেন, আপনার চাকরি হবে না, আপনি দেশে থাকতে পারবেন না। আপনি এটাও দেখছেন যে একজন মেজর সাহেব মানে ঢাকা শহরে রিক্সা পদ্ধতি চালিয়েছে। এই যে জিনিসটা, এটা মানুষের হৃদয়ে ঢুকানোর দায়িত্ব আমার, আপনার না। যার মধ্যে দেশত্ববোধ থাকবে তার মধ্যে এটা জাগবে, এবং সেই কারণে যার মধ্যে দেশত্ববোধ থাকবে এবং ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবে, সে ভোট কেন্দ্রে না যাওয়ার কোনো কারণে, তার অধিকার, ভোটের অধিকার আমার কেড়ে নেওয়ার কোনো কারণ না। তোমাকে ভোট দিতে দিব না, তুমি আওয়ামী লীগ বলে, সেটা না। তার মধ্যে ওই ধারণাটা আসতে হবে যে সে স্বাধীন সার্বভৌমত্ব দেশটাকে কি করে, ওন করে। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার এনসিপি নিয়ে দেখেন, শাপলা হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, দেশনেত্রী খালেদা জিয়া 13 সালে ইলেকশনের পরে সারা দেশ ব্লক করে দিয়েছিল। তারপরেও কিন্তু 70 যে আমরা বালির ট্রাকটাও সরাতে পারি। আজকে এই ছেলেরা, সেটা যে নামে আসুক, এনসিপির এই ছেলেগুলো, তাদেরকে অনেকে অনেক রকম করে বলতেছে। বাস্তবতা হচ্ছে এই ছেলেগুলো নামছে, এরা বুক পেতে দিছে, গুলি খাইছে, সেই জন্য আমরা বাবা মা হিসাবে আমরাও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যেমন রিপনের মতো কি এই জায়গায় আপনিও মনে করছেন যে এনসিপির তেমন কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ছিল না বলে তারা একটা নতুন দল গঠন করেছে? না, আমি এই মানুষ জীবন দিতে গেলে তার আদর্শ লাগবে। আদর্শ ছাড়া জীবন দিতে পারে না কেউ। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেখবেন ইয়ং জেনারেশন সবচেয়ে বেশি জীবন দিচ্ছে, কারণ তারা সেই স্বাধীনতাকে ধারণ করতো। আজকে যে ফ্যাসিবাদের, এই ফ্যাসিবাদের মধ্যে আমি, রিপন ভাই, আমরা সবসময় একটা জিনিস চিন্তা করবো, আর আমি মারা গেলে ছেলেপেলের কি হবে। কিন্তু এই ছেলেগুলো সে চিন্তা ছিল না। এই ছেলেগুলো চাইছিল বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের এই মানুষগুলোকে, আমার দেশটাকে ভারতীয় আধিপত্যবাদ থেকে কি করতে হবে, মুক্ত করতে হবে, রক্ষা করতে হবে। এই আইডিওলজিতে তারা জীবন দিচ্ছে। আর রিপন ভাই বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশি বলছেন, আচ্ছা, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদ এটা তো ইম্পোর্টেড বাই আওয়ামী লীগ। এনিওয়ে, সেকেন্ড জিনিসটা রিপন ভাই একটু বলছেন ওনার জ্ঞানদীপ্ত দিয়ে, যে জামাতের সাথে সম্পর্ক। জামাতের সাথে সম্পর্ক না, জামাতের সাথেও সম্পর্ক ছিল, বিএনপির সাথেও সম্পর্ক ছিল, সবার সাথেই সম্পর্ক ছিল। আর এই সম্পর্ক, এই রিলেশনটা না কারোর সাথে সম্পর্ক খারাপ, ভুল বোঝাবুঝি বাবা মার সাথে হয়। একটু আগে বলছিলাম যে বাসায় যদি গন্ডগোল হয়, সেটাকে বলতে বিউটি অফ দ্য কনজুগাল লাইফ। যেখানে কোনো গন্ডগোল নাই, সেখানে আপনার ভালোবাসা নাই। আর ভালোবাসা থাকতে গেলে এক জায়গায় হারি থাকলে ভাই একটু লাগবে। তার মানে এই না আমরা যে আশা সব করতে হারি পারি এনসিপির সাথে সকলের সব দূরত্ব ঠিক হয়ে যাবে। এবং এখানে একটু জিনিস বলে, এনসিপির দূরত্ব না, এনসিপি একটা জিনিস চাইছে। কারণ এনসিপি দেখেন জুলাই ঘোষণার মাধ্যমে ধোঁকা দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি একমত? আমি একমত। জুলাই ঘোষণাতে ধোঁকাটা তো তাহলে আপনারাই দিয়েছেন, আপনাদের সাথে এত সুসম্পর্ক ছিল, না, এনসিপি আপনারা তাদেরকে ছাড়া সাইন করেছেন। না না না, জুলাই আবার বুঝেন, জুলাই ঘোষণা নট জুলাই সনদ। জুলাই ঘোষণাতে সবাই সাইন করলো, ইনক্লুডিং এনসিপি। কিন্তু জুলাই ঘোষণার যে ড্রাফট আমরা দিলাম, যখন সাইন করা হয় তখন কিন্তু সেই ড্রাফটটা ছিল না, এবং সেই কারণে আমাদের কিছু করার ছিল না। যেমন 106 এর এই সরকার না, এটা আমরা বারবার বলছিলাম, কিন্তু জুলাই ঘোষণাপত্রে সেটা আনছিল। আর আপনি যখন বলছেন জুলাই সনদে এনসিপির একটা দাবি ছিল, কি দাবি? যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, সেই ইমপ্লিমেন্টটা না দেখে আমরা সাইন করব না। এখন আমি যদি বলি এনসিপিও ওই সাইনিং অনুষ্ঠানে ছিল, কারণ তার তো 2 উপদেষ্টা ওই সাইনিং অনুষ্ঠানে ছিল, আসিফ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সো ওরা কি এনসিপি করে এখন? আসিফ কিন্তু এনসিপির উপদেষ্টা হিসেবে ছিলেন না, সরকারের। আমরা এখন যদি বলি সরকার উপদেষ্টা, ছাত্রদের মুখপাত্র যদি পাঠিয়ে থাকে কেউ, সেটা এনসিপির পাঠাইছে এই দুইজন। কারণ আপনি দেখেন নাইট ক্ষমতা থেকে ছেড়ে দিয়ে এসে তো এনসিপি করছে, এবং এটা দে ওন ইট, যে তাদের আসিফ যে তাদের ছেলে না, এটা কি তারা একবারে বলছে? না না, আসিফ তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে উপদেষ্টা, সে তো উপদেষ্টা হিসেবে তাকে কে পাঠাইছে? এই জনগণ পাঠাইছে।
সে যদি ভাবতো যে এই সনদ জনগণের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সে বয়কট করতে পারতো না, যে আমি আজকে রেজিগনেশন এটা তার দিলাম। ব্যক্তিগত না না, পছন্দ। এটা ব্যক্তিগত কেন, এটা তো রাষ্ট্রের ব্যাপার। আপনি তার পদত্যাগ করতেন, মতাদর্শ কোন দিকে যাবে সেটা তার তার মতাদর্শ, ব্যাপার। সে তো বলতেছে হি ওনস এনসিপি, সো হোয়াই হি ডিড নট রিজাইন অন দ্যাট ডে। এই রিজাইন করলো না। আজকে নাহিদ যে কথা জামাত ইসলামকে বলতেছে, দেখেন তিনটা জিনিস, তিনটা পার্টিকে সবসময় গভর্নমেন্ট ডাকতেছে, কাকে? বিএনপি বৃহৎ দল, জামাত ইসলামী এবং এনসিপি, এবং যে দুইটা দল যেদিকে যাচ্ছে সেই দুইটা দিকে কিন্তু সবসময় সরকার একসেপ্ট করতেছে। আজকে যদি জামাত ইসলাম এবং এনসিপি যদি সাইন না করতো, দেখা যেত এই সনদটা সাইন হতো না। সবসময় একটা জিনিস মাথায়, একটা স্যাক্রিফাইস করতে হবে। একটা দেশ একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আজকে আমি সনদ সাইন করছি, কালকে যদি ওনারা ইমপ্লিমেন্টেশন না করে, যেমন তারা কথা দিছে 23 তারিখের মধ্যে তারা রোড ম্যাপ দিবে কিভাবে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। যদি না দেয় তাহলে আমরা রাস্তায় নামতে পারি। আমরা একটু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের ফেরা নিয়ে যে আপিল, এই সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার এখন কেন প্রয়োজন? আমরা কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারিয়েছি পুরোপুরি ভাবে? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কোনো বিধানই সংবিধানে নেই। সো আজকের যে সরকার, এই সরকার হচ্ছে আউটসাইড দ্য কনস্টিটিউশন। সো এই কনস্টিটিউশনের মধ্যে যদি এই সরকারকে নিয়ে আসতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে আনতে হবে। এবং আপনারা হয়তো জানেন 15 অ্যামেন্ডমেন্ট কেসে অলরেডি বলছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করছে সেটা অবৈধ। আর যে 13 অ্যামেন্ডমেন্টকে অবৈধ করছে, সেই আপিল যখন শুনানি হলো, রিভিউটা অ্যাকসেপ্ট হলো। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে নির্বাচন হতে গেলে তাদের দুইটা কোশ্চেন থাকবে, তাদের সনদের ভিত্তিতে সেই নির্বাচন হতে হবে। কারণ এই সরকার, আবারও বলতেছে, এই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই, তাহলে সনদের মাধ্যমে তাকে ইলেকশন। এই প্রসঙ্গে আবার আপনার কাছে আসবো, আমরা রিপন ভাইয়ের কাছে শুনতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তাটা এখন কেন? আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরাপদ মনে করছি না নির্বাচনের জন্য? বিষয়টা তা না। ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আদালতে একটি আর্জি আছে, এবং সেটা নিষ্পন্ন করার জন্য, এটা রিভিউ করার জন্য, এটা নিষ্পন্ন করার জন্য আজকে একটা তারিখ ছিল। রিভিউ হয়েছে, এখন আপিল শুনানি, সেটি ওই মানে অর্থাৎ আর্জি ছিল, সেটাই হচ্ছে, যেই নামে ডাকেন না কেন। বিষয়টা ছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যারা আবেদনকারী তারা এটা রিজলভ করতে আদালতের কাছে শরণাপন্ন হয়েছেন। আজকে একটা তারিখ ছিল, সে শুনানি চলছে। তো এখন কথা হচ্ছে যে যদি আদালত তো আর এটা মানে কি বলে, এটাকে তো মানে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন না। তো এটা নিয়ে শুনানি হচ্ছে। শুনানির পরে যদি এটার যৌক্তিকতা থেকে থাকে, যৌক্তিকতা যদি থাকে এবং শুনানি যদি ঠিক হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় যখন হবে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে? ফাইন। ডক্টর ইউনূস কোথায় যাবে? অন্তর্বর্তীকালীন সরকারের যেটা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে কোনো কি বলে বৈধতা নেই। বৈধতা আছে, এই সরকারের বৈধতা হচ্ছে, আচ্ছা অবশ্যই আছে, প্লিজ লেট মি সে, এগুলো আমরা জানি, নট দ্য কনস্টিটিউশন। সংবিধান মেনে তো হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা বিতরণ করি নাই ক্ষমতা থেকে, সংবিধান মেনে হাসিনাকে বিদায় করি নাই। আর হাসিনার সংবিধান অনুযায়ী ক্ষমতায় ছিল না। কিন্তু 90-এর গণ-অভ্যুত্থান আর এটা বিপ্লব, এই দিস ইজ দ্য ডিফারেন্স। আপনি এটাকে বিপ্লব বলতে পারেন, আমি এটাকে বিপ্লব বলি না, সেটা আপনার ডিফারেন্সটা আপনার সাথে আমি ডিবেট করছি না, তো আমি ওনার সাথে কথা বলছি। আপনি আপনার পয়েন্টে কথা বলবেন। সেটা হচ্ছে যে আমি মনে করি, আমার দল মনে করে এটা পিওর একটা অভ্যুত্থান, ঠিক আছে? আচ্ছা, বিপ্লব করার জন্য বিপ্লবী সংগঠন লাগে, এটা আমাদের গুরুরা শিখিয়েছেন। পৃথিবীতে যখন বিপ্লব হয়, যুগে যুগে দেশে দেশে যখন বিপ্লব হয়, বিপ্লবের জন্য তাদের একটা সংগঠন, একটা বিপ্লবী সংগঠন লাগে। বিপ্লবী সংগঠনের বিপ্লবী মন্ত্র লাগে, একটা বিপ্লবী কর্মসূচি লাগে, বিপ্লবের লক্ষ্য লাগে, এবং মানুষের, এমনকি প্রান্তিক মানুষের অধিকার সব কিছু স্বীকৃতি দেওয়ার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্যই বিপ্লবটা হয়ে থাকে। কখনো বিপ্লব ফেল করে, কখনো বিপ্লব দীর্ঘায়িত, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। হোয়াট এভার, আমার বিবেচনায় বা অনেকের বিবেচনায় এটা একটা অভ্যুত্থান, এটা নিয়ে খুব কুতর্ক করার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে যে আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে যখন আমরা ক্ষমতা থেকে নামিয়েছি, 69 সালে যখন আইয়ুব খানকে আমাদের অগ্রজরা যখন ক্ষমতা থেকে নামিয়েছেন, সেগুলো কোনো সংবিধান অনুসরণ করে এগুলো হয় না। জনগণ অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। তো জনগণ অভিপ্রায়ের ফল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের অভিপ্রায়কে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, এতে কোনো সন্দেহ নাই।
তার সরকারের প্রতি আমাদের আস্থার ন্যূনতম কোনো সংকট নাই, খুব ক্লিয়ার। এখন কথা হচ্ছে যদি তত্ত্বাবধায়ক সরকার যদি আদালতের নির্দেশে যদি আসে, আমি তো জানি না, আই ক্যানট ডিকটেক্ট, আমি বলতে পারি না যে এটা কী হচ্ছে। ধরে নিচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে কোনো ফর্মে হোক, আদালতের পর্যবেক্ষণ সহ নির্দেশনা সহ যে কোনো ভাবই হোক না কোনো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসলো। ওয়েল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তো বলা ছিল, বিশেষ করে যেটা আসবে, তখনকার সময় যিনি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, তিনি বলেছিলেন যে বিচার বিভাগের লোকজনগুলোকে সম্পৃক্ত না করা। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার, নামটা যাই হোক না কেন, যেই নামই আমি সরকারকে ডাকি না কেন, তো প্রফেসর মোহাম্মদ ইউনূসই পরবর্তী এই ব্যাপারে আমি একটু শাহরিয়ার কবিরের কাছে জানতে চাই। আমি বলি আমার কথাটা শেষ না করতে আপনি আরেক কবিরের কাছে যেতে পারেন না, অথবা ওনার কথা শেষ না করতে আরেকজন আসল যেতে পারেন না। দিস ইজ নট দ্য ওয়ে। বলেন আপনি। তো সুতরাং এটা নিয়ে কোনো সংকট হবে না। এটার জন্য এই জন্য আমাদের পার্টির তরফ থেকে আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের পার্টির একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে। সেই রিপ্রেজেন্টেশনে ক্যাটেগরিক্যালি বলা হয়েছে এই গভর্নমেন্টের চরিত্রটি, এই গভর্নমেন্টে আলটিমেটলি অর্থাৎ ইউনূস সাহেবের সরকারটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মানে পরিগণিত হবেন, রূপান্তরিত হবে, ট্রান্সফর্ম করবেন ইন্টারিম গভর্নমেন্ট, যদি এই ধরনের ব্যবস্থা হয়, ইন্টারিম গভর্নমেন্ট টু কেয়ারটেকার গভর্নমেন্ট। সেক্ষেত্রে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে পলিটিক্যাল নেচারের, পলিটিক্যাল বায়াস যদি কারোর থাকে, পলিটিক্যাল ইন্টারেস্ট যদি থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিবর্গগুলোকে ওই ইন্টারিম গভর্নমেন্ট থেকে রিমুভ করিয়ে দিয়ে একেবারেই নন পার্টিজান লোকজন, যারা কোনো দলের প্রতি বায়াস থাকবেন না, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারে থাকার ক্যারেক্টারিস্টিক যাদের থাকবে, তারা সেখানে যুক্ত হবেন এবং অতীতের মতো তারা একটা নির্বাচনের আয়োজন করবেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে চলে যাবেন। যদি তত্ত্বাবধায়ক সরকার মিনহোয়াইল আদালতের নির্দেশে যদি একটা রিপ্লেসের ব্যাপারটা, এটা পিওরলি ডিপেন্ড করবে আদালতের সিদ্ধান্ত। আগে আগাম বলাটা শাহরিয়ার কবিরের কাছে যেতে পারেন। শাহরিয়ার কবিরের কাছে শুনবো। মোটামুটি আমার বক্তব্য শেষ। আমরা কিন্তু আসলে বলতে পারি যে জনগণের ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণ কিছুটা হলেও আস্থা হারিয়েছে। এখন এসে যদি আমরা তাকেই আবার রূপান্তর করতে চাই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, এটা কতটা যৌক্তিক হবে? থ্যাংক ইউ। আপনাকে প্রথমে বলি, এই যে রিপোর্ট ভাই অনেক জ্ঞানী লার্নেড মানুষ, দীর্ঘ বর্ণাঢ্য জীবন। বিপ্লব কোনো দিন দল বা মত দিয়ে বিপ্লব পৃথিবীর কোথাও হয়নি। বলশিবিক বিপ্লব বলেন, সাংস্কৃতিক বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, হাজী শরীয়তুল্লাহ বিপ্লব বলেন, তিতুমিরের বাঁশের কেল্লা বলেন, আজকে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবও কোনো দল বা কোনো কিছুর মধ্যে হয়নি। ওনারা 90 সালে 3 দলীয় জোটের রূপরেখার উপর ভিত্তি করে এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং শপথ নিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব। কেউ প্লেন দিয়ে পালায়নি, কোনো মসজিদের ইমামও পালায়নি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পালায়নি, 300 আসনের এমপিও পালায়নি। সো ওনার মত, আমার মত হচ্ছে বিপ্লব। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, আমার মনে হয় রাজনীতিতে একটা বড় খেলা চলতেছে, যে খেলার একটা বিগ পার্টিসিপেন্ট হচ্ছে বিএনপি। বিএনপি চাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যদি এই গভর্নমেন্টকে কেয়ারটেকার করা যায়, তাহলে দুইটা জিনিস আর হবে না। একটা হচ্ছে সংস্কার হবে না, বিচার হবে না। কারণ কেয়ারটেকারের মধ্যে বলাই আছে সে দৈনন্দিন কাজ করবে এবং ইলেকশন ছাড়া আর কোনো কাজ করতে পারবে না। এবং এই জিনিসটাই বিএনপি চায়, যে এই সনদের জায়গা থেকে যাক, এই সরকারকে ট্রান্সফর্ম করা হোক কিসের, তত্ত্বাবধায়ক সরকারে। তাহলে হবে কি, এ খালি ভোট করে চলে যাবে, সে ইউনূস হোক আর যাই হোক, কারণ তাদের তো একটা মাত্র লক্ষ্য তো ক্ষমতায় যাওয়া। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তো তারা যাচ্ছে না। এবং এই জন্য রিপন ভাই যেটা বললো, আমি সত্যি তাকে ধন্যবাদ, যে তাদের এই যে প্ল্যান, এই প্ল্যান অলরেডি উন্মোচিত। আজকে ওনারা এখনো রায় হয়নি, আজকে একটা হিয়ারিং চলতেছে। এখনই তো ইউনূস সাহেবকে যে বলতেছে আপনার হাউ ইউ ক্যান ট্রান্সফর্ম ফ্রম এ ইন্টারিম গভর্নমেন্ট টু কেয়ারটেকার গভর্নমেন্ট। দ্বিতীয় একটা জিনিস উনি বললেন, যেটা জনগণের আস্থার এই সরকার, এই কথাটাই আমরাও বলতেছি, জনগণের আস্থার সরকার। মানে আপনারা কারা? মানে আপনার পরিচয়টা দেন। আমি শেষ করিনি। মানে আমরা বলছেন তো আপনারা কারা, সেই পরিচয়টা দিয়ে দেন। আমরা এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী যারা, তারা। এইখানে একটা জিনিসটা আপনাদের বলি, উনি কি বলতে পারবেন যে এই কনস্টিটিউশন অত নম্বর আর্টিকেলে এই এন্ট্রি গভর্নমেন্ট আছে? যদি তা না থাকে, তাহলে এই সরকার কিসের বৈধ? এই সরকারের বৈধতা হচ্ছে এই দেশের মানুষ দিছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলা হয়, যেটা হচ্ছে 70 সালের পরে যখন মুজিবনগর সরকার করলো, তখন কি কোনো সংবিধান ছিল? সে সরকার কার ছিল? সে সরকার এই দেশের জনগণের সরকার ছিল। ঠিক এই সরকারটাও জনগণের সরকার, কোনো সংবিধানের মধ্যে না। এবং বিএনপি কেন এই 72-এর সংবিধান, তথাকথিত ভারতের ড্রাফটের সংবিধান আঁকড়ে ধরে থাকতে চায়, অনলি আল্লাহ নোজ।
কারণ তাহলে আর কি করতে ক্ষমতায় যাওয়াটা সহজ হয়। এবং আজকে আপনাকে একটা জিনিস বলি, আমরা হিয়ারিং করতেছি, হিয়ারিংয়ে দুইটা জিনিস খুব আসতেছে। একটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা সনদে যে প্রস্তাব করছি, আর 96 সালে আমাদের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ছিল, এই দুটো কিন্তু ডিফারেন্ট। তাহলে আজকে যদি রায় হয়ে যায় হ্যাঁ তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে দাও, তাহলে কোন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যাবো? জুলাই সনদে সাইন করলাম সেই নতুন ফরম্যাটে আমরা ফিরে যাব, না ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় ফিরে যাব? প্রথম কথা, রাজনৈতিক বন্দোবস্তের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আপনি যে নামেই ডাকেন, গোলাপকে সে গোলাপ এবং সে সৌরভ ছড়াবে। সো ইউনূস সাহেবকে যে নামেই ডাকেন, উনি এদেশে যতদিন পর্যন্ত সংস্কার, বিচার এবং নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত উনি থাকবেন, এবং সেটা ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত। সেটাই আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা আসাদুজ্জামান রিপনের কাছে আবার শুনবো, এই যে শাহরিয়ার কবির যে কথাটি বললেন যে বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে শুধু বলেছে যে নির্বাচন হোক তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে, এবং বিএনপি আসলে সংস্কার চায় না, বিএনপি আসলে মানুষের জন্য কাজ করতে চায় না, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে সমস্ত পণ্ডিতেরা এখন সংস্কার সংস্কার বলে চিৎকার করছেন, এই সমস্ত পণ্ডিতদের মুখ থেকে কখনো সংস্কার সব শুনেছেন নাকি? জীবনে কোনোদিন তারা সংস্কারের সব বলেছেন? গত 15 বছরে বলেননি। আমার পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে কি কেউ বলেছিলেন যে আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনেন, আপনার প্রধানমন্ত্রীর সময়সীমা ডিউরেশনটা কমান, কত মেয়াদ করতে পারবেন বা কত মেয়াদ করতে পারবেন না? কেউ কি তাকে জিজ্ঞেস করেছিল? করেনি। তো রাষ্ট্রের যে ইনহেরেন্ট যে কিছু ত্রুটি, এটা পর্যায়ক্রমে নাগরিকরা টের পান যখন এক্সারসাইজ করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, ভোট প্রয়োগ করেন, সরকার যখন পান, নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকেরা তারা কিছু সমস্যা দেখেন, তখন সেই সমস্যাগুলো সংশোধন করার তাগিদ বোধ করেন রাজনীতিকরা, এবং করেনও। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের পার্টি সেই শেখ হাসিনা আমলেই তখনই কিন্তু সংস্কার প্রস্তাবটা আমাদের পার্টি দিল যে এটা এই বিষয়গুলো সংস্কার হওয়া উচিত। ইয়েস, এর বাইরেও হতে পারে, আরও অনেক প্রস্তাব আসতে পারে। অনেক প্রস্তাব সেটা যদি খুব লেজিটিমেট হয়, গ্রহণযোগ্য হয়, সেটাও আমাদের পার্টি এ পর্যন্ত 31টি পয়েন্টের প্রস্তাবের কথা বলেছে। ইট ক্যান বি মোর, আরও হতে পারে। অথবা এখানকার কোনো প্রস্তাব যদি এখন বা পরবর্তী প্রেক্ষাপটে যদি এটা খুব যুগোপযোগী না হয়, সময়োপযোগী না হয়, সেটাও বাদ যেতে পারে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে। তো এখন কথা হচ্ছে যে আপনার একটা পলিটিক্যাল পার্টি কি চিন্তা করবে, যারা দায়িত্বশীল পলিটিক্যাল পার্টি, যারা স্টেক হোল্ডার। নেপালেও তো সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পালিয়েছেন, এবং কেউ কেউ নির্মমতার শিকার হয়েছেন সরকারের অনেকে, যেটা বাংলাদেশের বেলা ওটা হয়নি অবশ্য। তো নেপালেরটাও কি একটা বিপ্লব হয়ে গেল নাকি? নিশ্চয়ই না। আচ্ছা, সলিউশনটা কি? 69-এ পাকিস্তান আমলে যখন গণ অভ্যুত্থানটা হলো, সূচিত হলো, আইয়ুব খান পালালো, সরকার ছেড়ে দিলেন আর সরকার পদ থেকে চলে গেলেন। তো হোয়াট ওয়াজ দ্য সলিউশন? নির্বাচন। সেই নির্বাচনটা দেয়নি বলেই তো আপনার মুক্তিযুদ্ধ হলো। সেই নির্বাচনটা দেয়নি বলে পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে গেল, বাংলাদেশ স্বাধীন হলো। তারপর ওই রাজনৈতিক আপনার ঘেরাটোপের মধ্যে পড়ে যারা পাকিস্তানকে সমর্থন করলেন, তারা রাজাকার আলবদর হয়ে দীর্ঘদিন একটি স্টিগমার মধ্যে আজও চলছেন, তাই না? এই যে একটা পরিবর্তন, এটা একটা সময়। তো এটাকে তো আপনি ডিসএগ্রি করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচন ছাড়া একটা অভ্যুত্থানের পরে হোয়াট ইজ দ্য সলিউশন? পৃথিবীর কোন দেশে নির্বাচন ছাড়া আপনার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে? এটা 72 সালের সংবিধান আঁকড়ে থাকা, বা 72 সালের সংবিধান আছে নাকি? 72 সালের সংবিধান তো শেখ হাসিনা, 72 সালের সংবিধান তো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বহুবার কাটা ছেঁড়া করে ওটা তো নানা জায়গায় নানা কিছু হয়েছে, তাই না? তো সুতরাং বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আপনার একটা নির্বাচিত সরকার জরুরি। একটা নির্বাচিত সরকার না থাকলে দেশের সংকট হবে, সেই সংকট সামাল দেওয়া যাবে না। যাদের এজেন্ডা ডিফারেন্ট, সোজা কথা, যে ছড়িয়ে ছিটিয়ে দেরেমা লুটে পুটে খাই, যাদের এজেন্ডা ডিফারেন্ট, তারা চাইবে যে নির্বাচনটা না হোক, যে কোনোভাবে একটা ক্যাচাল ট্যাচাল লেগে থাকুক, তাই না? একটি স্থিতিহীনতা থাকুক,
একটা মানে কি বলে ডেমোক্রেটিক ট্রানজিশনটা বাধাগ্রস্ত হোক, তো সেটা তো কোনো শুভবুদ্ধির নাগরিক শাহরিয়ার কবি সমাজ কি নিশ্চয়ই চাইতে বলবেন? পারে আসলে না। কি জামায়াত বা অন্য কোনো দল কি চাচ্ছে যে নির্বাচনটা দেরিতে হোক? দেখেন, আমি রিপন ভাইয়ের কথাতে ফিরে যাই। নেপালের কথা বলছে, নেপালে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, একটা আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন হয়নি। 70 সালে আইয়ুব খান চলে গেলেন, ইয়াহিয়া খানের আন্ডারে 70 সালে ইলেকশন হয়। 70 সালে ইলেকশনে আওয়ামী লীগ এখানে সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু আমাদেরকে পাকিস্তান বর্বর বাহিনী 25 তারিখ রাতে আমাদের উপর, নিরীহ মানুষের উপরে আক্রমণ চালালো। এই যে বৈষম্য শিকার হলাম, তারই পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পর প্রথম জিনিস কি হলো? স্বাধীনতার পর প্রথম জিনিসই হলো শেখ মুজিবুর রহমান ধোঁকা দিলেন। শেখ মুজিবুর রহমান 10 তারিখে ফিরে আসলেন, এসে শপথ গ্রহণ করলেন না, তিনি নিজেকে স্বঘোষিত রাষ্ট্রপতি ঘোষণা করলেন। 11 তারিখে তিনি বাংলাদেশ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্ডার পাস করলেন। 12 তারিখে তিনি শপথ পড়ান আবু সাইদ চৌধুরীকে। তিনি 72 সালে যে সংবিধান, রিপন ভাই যেটা, রিপন ভাইকে একটু মনে করায় দিই, 15 অ্যামেন্ডমেন্টে এই সংবিধানকে আপনি 72 আমার সালে নিয়ে প্রশ্নের গেছে। উত্তরটা দেন, এগুলো হ্যাঁ, কিন্তু বলেন। আমরা সবাই জানি। নির্বাচন কি জামায়াত চাচ্ছে কিনা দেরি জামাত করতে? নির্বাচন চাচ্ছে বলে সবার আগে যদি প্রার্থী ঘোষণা দিয়ে থাকে, সে জামাত দিছে। জামাত কোনো টেম্পো স্ট্যান্ড দখল করতে যায়নি। জামাত তার 300 আসনে কে কে কোথায় ক্যান্ডিডেট হবে সেটা দিয়েছে। জামাতের আমির, সম্মানিত আমির, উনি দেখেন মিরপুরে গণসংযোগ পর্যন্ত করতেছে। আমরা এই যে 31 দফার কথা বললো, আমরা ইলেকশন চাই বলে আমরা কি বলছি, আবার একটা আবার গণভোট শিবিরের দিয়ে- যে পাশের সম্ভাবনা আমরা দেখেছি এবং যেভাবে শিবির জয় হয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে জামায়াত ইউনিভার্সিটি বা সচিবালয় দখল করেছে? এইবার আপনার এই কথাটা হচ্ছে, জামাত যদি ইলেকশনই না চাইতো তাহলে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তো জামাত সবসময় বলতেছে ইলেকশন দেন। আমরা চিটাং ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, সমস্ত ইউনিভার্সিটি কে চাইছে? না না জামাত না, ইসলাম চাইছে ছাত্রদের election দেন। নির্বাচন এবং জাতীয় সংসদ আপনি নির্বাচন কি তো জামাতকে আলাদা। রিপ্রেজেন্ট করছেন নাকি আলোচনা? আচ্ছা, আপনার সঙ্গে কিন্তু ইন্টারফেস করিনি আমি, একটু আমাকে বলে দিই। আপনি তারপর নাগরিক বলছিলেন তো নিজেকে, না, আমরা নিজের নাগরিক, আমি একজন মুসলমান হিসাবে জামাত ইসলামকে পছন্দ করি। ও আচ্ছা, আপনি যদি now এটা শুনে it is- ভালো লাগে now তাহলে it is খুব ভালো clear, হয়। now it is আচ্ছা। clear, okay. কারণ আপনি Carry on. 71 নিয়ে যেরকম কথা বলছেন, আমরা ওইদিকে আর না যাই। দ্বিতীয় যে কথাটা বলতেছি আপনাকে, যে জামাত ইসলাম সবসময় ইলেকশনের পক্ষে ছিল, আজও আছে, এটা আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করি। এবং জামাত ইসলাম সবসময় ট্রানজিশনে, দেখেন তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু অধ্যাপক গোলাম আজম সাহেব বলছে, এবং তাই নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে কি 96 সালে কি হয়েছে, একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়েছে। গত 15 বছরে সবচেয়ে বেশি শাসিত, লাঞ্ছিত, গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম সবসময় জনপ্রতিনিধিত্বের উপর বিশ্বাস করে, সেজন্য পিআরের কথা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আসছে, যে প্রতিনিধিত্বমূলক আসন ব্যবস্থার মাধ্যমে একটা সত্যিকারের ডেমোক্রেসি হোক। এখানে শাসনতন্ত্রের পরিবর্তন চাই, শাসকের কিন্তু পরিবর্তন না। জনগণ মনে করছে যে পিআর মানেই নির্বাচন পেছাতে চাওয়া। এই জিনিসটা হচ্ছে জনগণকে কিছু লোক ললিপপ দেওয়ার মতো ম্যানিপুলেট করার ম্যানিপুলেট করার জন্য। কেন কেন আপনি একটা আপনার জিনিস এই কথা ধরে আমি বলতে চাই, আপনি যে বলছেন যে বোঝানোর চেষ্টা করছে জনগণকে অন্যরা, তার মানে জনগণ জানেই না পিআর কি। না, এই কথাটা এই জায়গাতে কেন ভুল বোঝাচ্ছে? কেউ যদি সত্যটা জানে তাহলে তো ভুল বোঝানোর সত্যটা এই দেখেন, এখন আপনাকে একটা জিনিস বলি, সত্যটা জানেন না। এই আপনারা দেখেন সবাই মিলে বলছে উপর কক্ষে উচ্চ কক্ষে আপনার পিআর নিতে তাদের কোনো আপত্তি নাই, নিচের কক্ষে যত পিআর নিয়ে তাদের আপত্তি। আপনি একটা জিনিস খালি দেখেন, 91 সালে 30% ভোট পেয়েছিল বিএনপি। গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠ লোক সংখ্যালঘিষ্ঠকে শাসন করবে, সংখ্যালঘিষ্ঠ কোনদিন সংখ্যাগরিষ্ঠকে শাসন করবে না। এবং এই সংখ্যাগরিষ্ঠ যখন সংখ্যালঘিষ্ঠর দ্বারা শোষণ শাসন হয়, তখন গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়। এবং সেটা আপনারা দেখেন 91, 96, 2001 যতগুলো এই নির্বাচন ব্যবস্থা হয়েছে, এই নির্বাচন ব্যবস্থায় জনগণের কি সরাসরি সম্পৃক্ততা হয়েছে? না। দ্বিতীয় জিনিস, জনগণকে আমরা পিআরের কথা দেন, আজকে জনগণ সব পিআর, আমরা কি বলতেছি, আপনি গণভোট দেন। পিআর জনগণ চায় কি চায় না? এই যে আপনার এই উত্তরের জন্য কি বাংলাদেশ জামাত ইসলাম প্রস্তাব করলো যে আপনারা পিআর এর গণভোট দেন। গণভোটে যদি পিআর আসে, বুঝবো আমাদেরকে পিআরের 80টার মতো প্রস্তাব, সেই সম্পর্কে কি জনগণ স্পষ্ট ধারণা রাখে এবং জনগণ আসলে কিসের উপর ভোট দেবে? যদি জুলাই সনদটা কি সেটাই যদি মানুষ না জানে ভালো মতো, তাহলে আসলে কিসের উপর ভোট দিবে? এবং এই যে ভোটটা দেবে, ভোটের জন্য যে অর্থনৈতিক সচ্ছলতা বা সুযোগ সুবিধা বা আইন শৃঙ্খলা বাহিনী, সবকিছু কি বাংলাদেশে এখন আছে? আপনি যদি বলেন যে গণভোট দেওয়ার মতো এই অবস্থা নাই, তাহলে আপনি ফেব্রুয়ারিতে ভালো ভোট আশা করেন কিভাবে? আপনি প্রথম জিনিস, এই জন্যই তো জনগণের মনে কিন্তু দ্বিধাটা সেই জনগণের মনে দ্বিধা খালি না। বাংলাদেশ জামাত ইসলাম সবসময় প্রথম থেকে বলে আসছে, যেটা আমি আর যতখানি জানা, যে আগে সংস্কার করতে হবে। সংস্কার কি? আপনি কি সেই পুলিশ বাহিনী দিয়ে নিরপেক্ষ ভোট করবেন?
আজকে আপনি জুডিশিয়ারিতে সে জাজেরা বসে আছে, অ্যাডমিনিস্ট্রেশন সচিবালয়ের কথা বলছেন, কিন্তু কথাটা হচ্ছে আর মাত্র 3টা মাস বাকি আছে, এর মধ্যে সংস্কার গণভোট, সেজন্য আমরা বলছি গণভোট আপনি নভেম্বরে দেন, কারণ 43 দিন পর তো গণভোটের উদাহরণ আছে এই দেশে। 3টা গণভোট হয়েছে, তার মধ্যে একটা গণভোট হয়েছে 43 দিনে, তা আপনি গণভোট নভেম্বরে দিলে সমস্যা কি? আপনার কাছে ধন্যবাদ। আপনাকে আমরা আসাদুজ্জামান রিপনের কাছে শুনবো যে পিআর পদ্ধতি আসলে কতটা জনমুখী এবং কতটা বিভাজনমূলক, এই উত্তরটি আমরা শেষ করব, ছোট করে বলবেন। ধন্যবাদ আপনাকে। এগুলো তো অনেকবার বললাম, আবারও বলতে হয়, কারণ পিআর নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। পিআর নিয়ে বিতর্ক শেষ, পিআর নিয়ে বিতর্কে কিছু নাই, ওটা বিতর্কে কিছু নাই। এক নাম্বার 1 হচ্ছে এখন কি তাহলে বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে? না, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিতর্ক নেই। তত্ত্বাবধায়ক সরকার তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলই চায়। এটার কি দুটো পার্ট? তাহলে তো এই হচ্ছে হাউ ইউ ডু দা ভোট, আর পিআর হচ্ছে কিভাবে ভোটটা দিবেন। আবার দুটাকে এক জায়গায় করো, তত্ত্বাবধায়ক সরকার পিআর নিয়ে, আর পিআর হচ্ছে কিভাবে আপনি ভোট দিবেন। যারা পিআর নিয়ে কথা বলেন তারা পিআর নিয়ে আসলে দে আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। তারা জানেন যে এটা পিআরটা এটা বাংলাদেশে সম্ভব নয়, সম্ভব নয়, বাংলাদেশের মানুষ এটা বোঝে না। সেই জন্য তারা অনেক আগে এগুলো ছোট ছোট বাচ্চাদের মুখে অনেকে এই কথাগুলো বলা, নিজস্ব রাজনৈতিক দলগুলোকে জনগণকে তো তারা মানে নিজেদের, তার মানে পিআর বিভাজনমূলক আপনি বলতে চাচ্ছেন? নিজেদের বুদ্ধিমান মনে করেন, অন্যদেরকে তাদের মনে করেন যে তারা কিছু বোঝে না। সমস্ত দেশের প্রতিটি আসনে প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে, মার্কা দিয়ে, ভোট চেয়ে, ব্যানার লাগিয়ে, ফেস্টুন লাগিয়ে ক্যাম্পেইন করছেন তাদের রেসপেক্টিভ প্রার্থীর জন্য ভোট চাওয়ার ব্যাপারে। অন দ্য আদার হ্যান্ড আবার মাঠে বলছেন পিআর চাই। তো কোনটা চান আসলে? যদি পিআর চান তাহলে মাঠের যতগুলো পোস্টার, ফেস্টুন, ব্যানার যা সেগুলো উইথড্র করে ফেলেন। ওগুলো সবার আগে ছেড়েছেন, সবার আগে বলেছেন। তার মানে নিজেরও খুব মানে কনফিডেন্ট না, নিজেরও জানেন না যে এটা পিআরটা যে সম্ভব না, এটা জানেন বলেই সবার আগে নির্বাচনী প্রতিযোগিতায় নেমে গেছেন। নিজেদের রেসপেক্টিভ প্রার্থীদেরকে সেখানে পরিচয় করিয়ে দিয়েছেন, পরিচয় করাচ্ছেন, তারা ভোট চাচ্ছেন, বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছেন। হ্যাঁ, তো আমি এই জন্য মনে করি যে দলটি এখন পিআর করে মানে বলছেন, তারা আসলে দে আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। তারা যদি সিরিয়াস হতেন তাহলে এটা নিয়ে একটা ডিবেট করতে পারতাম। যেহেতু তারা সিরিয়াস না, একটা নন সিরিয়াস ইস্যুতে কেন আমি এটাকে এত কনসেন্ট্রেশন কেন দেব? শাহরিয়ার কবির কি বলবেন? আপনারা কি আসলে সিলি একটা ব্যাপারকে ধরে আঁকড়ে থাকতে চাচ্ছেন? মেয়ে যত ভালোই হোক, যদি দেখতে না পারেন তার চলন দেখা। তো রিপন ভাইয়ের কথাতে এই কথাটা আমার মনে হলো। একটা জিনিসটা কি, এটা আমার মনে হয় আমার রিপন ভাইকে বা এই জাতিকে বুঝাতে হবে যে আমরা মানুষ তো ভোট দিবে কাকে, মার্কাকে, ধানের শীষকেই তো ভোট দিবে। আপনার কেন মনে হলো একজন বিজ্ঞ রাজনীতিবিদ দুধের শিশু সে যখন বলতেছেন যে এই বিষয় সিরিয়াস না, তার মানে তারা সংস্কার চায় না। তারা যদি সংস্কার চাইতো তাহলে পিআরের মতো একটা বিষয়কে আমার বর্ষিয়ান, আমার বড় ভাই এইভাবে বলতে পারতো না যে আমরা সিরিয়াস না। আমরা কথাটা বলবো, বাংলাদেশ জামাতে ইসলাম, আপনি জামাতের লোক হিসেবে বলতেই পারেন, অসুবিধা নেই। একটা দল এই পিআর চাচ্ছে, এবং আপনি যদি পিআরের বাস্তবতা না থাকে, উচ্চ কক্ষে আপনি পিআর মেনে নিচ্ছেন কেন? আপনি কেন উচ্চ কক্ষে, যদি পিআরের যদি বাস্তবতায় না থাকতো, এটা যদি রাবিশি হতো ফেলে দিতেন। আপনি বারবার আমাকে এবং জামাতে ইসলাম বলছেন। আপনি কি জামাতে ইসলামের কোনো পোস্ট? আমি না, আমি জামাতে ইসলামের আদর্শকে সম্মান করি এবং সেই আদর্শকে আমি লালন পালন করি। কিন্তু আমি জামাতে ইসলামে আমি আমার পার্সোনাল লালন পালন করা মানে কিন্তু আপনি জামায়াতে। আচ্ছা, এটা হতে তো অসুবিধা নেই, হলে অসুবিধা নেই। না, আমি বলে দিচ্ছি আমি জামাতকে পছন্দ করি। কিন্তু এই তো বললেন পদে থাকতে হবে না। আমরা চাই জামাতে ইসলাম আসুক, কোরআনের শাসন আসুক, ইসলাম কায়েম হোক বাংলাদেশে। ভালো। আমি আসাদুজ্জামান রিপনের কাছে শুনবো। সেনা প্রধানের জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুঁইয়া বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আরো 1-2 বছর থাকতে পারে, তারপর নির্বাচনে বিএনপি আসার সম্ভাবনা আছে, তবে বিএনপি তার মেয়াদ শেষ করতে পারবে না। সেটা আবার নির্ভর করবে যে ভারতের কৌশলগত অবস্থার উপর। ভুঁইয়ার বিষয়টা আমলে নিচ্ছি না, কারণ ওনাকে আমি খুব রেসপন্সিবল লোকই মনে করছি না। দুটো কারণে। একটা হচ্ছে ইকবাল করিম ভুঁইয়া যখন সেনা প্রধান ছিলেন তিনি তার দায়িত্বটি সঠিকভাবে পালন করেননি। তিনি জানতেন, তার জানার কথা যে বাংলাদেশের সংবিধানে নির্বাচন কি ব্যবস্থা, একটা তো সংবিধান এখনো আছে আমাদের, এবং সেই সংবিধানের অধীনে তিনি সেনাপতি হয়েছিলেন। যেই নির্বাচন, যেটা নির্বাচনই হচ্ছে না, সেই নির্বাচনে সেনাবাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করেছেন, তখন তিনি টু শব্দটি করতে পারেননি, গেল এক। এবং ওনার সেনাপতির দায়িত্ব থাকাকালীন সময়ে, ঠিক আছে, ওই আয়নাঘর থেকে শুরু করে নানা কিছু অপকর্ম শেখ হাসিনা করিয়েছেন, এবং তিনি তখন কোনো কিছু টু শব্দ করতে পারেন নাই। এখন কাদের বল্টু মল্টু নাই,
মানে ওই যে কি বলে এখানে কি থাকে না, এগুলো নাই। র্যাঙ্ক নেই। হ্যাঁ, ওই মানে আপনি তো আইনের লোক, আপনি বললেন, আমি মানে পলিটিশিয়ান হিসেবে বললাম। তো এই বল্টু ফল্টু না থাকার কারণে এখন উনি মানে জ্ঞান দিচ্ছেন যে বিএনপি মেয়াদ পার করতে পারবেন না। আপনি টু শব্দ করেন না কেন? আপনি বলতে পারেন না ক্ষমতার 3 বছর মেয়াদের সেনাপতির দায়িত্বটি খুব মানে লুক্রেটিভ। আপনি যখন দেখছেন যে আপনার বাহিনীর মধ্যে আপনার অধীনস্থ কিছু কর্মকর্তা তারা গুম খুমের সাথে জড়িয়ে যাচ্ছে, যেটা উনি ফেসবুকে নিজে উল্লেখ করেছেন, তো সেটা আপনি থামাতে পারেন। আপনি পদত্যাগ করে চলে আসতে পারতেন, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারতেন যেন আমি এই কাজগুলোর সাথে যুক্ত নই। যেই বাহিনীকে একটা খুনি বাহিনীতে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে, আমার অফিসারকে মানে ইয়ে করা হচ্ছে, মানে খুনিতে পরিণত করা হচ্ছে। তিনি তো কিছুই করতে পারেন নাই। তারপর এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে মাঝে মধ্যে ফেসবুক স্ট্যাটাস দেন। এটা ওনার পক্ষে ঠিক না। উনি যদি সেদিন বিপ্লবী রোল প্লে করতে পারতেন তাহলে গ্রহণযোগ্য হতো। আর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যে হয়েছে এবং আদালতে হাজির না করলে বলেছে যে আগামীকাল বিজ্ঞপ্তি ছাপাবে, সেটাকে কিভাবে দেখছেন? এটাকে আদালত বলেছে, মানে আমাকে জানান, আমি সারা দিন মাঠে, আমি তো চিফ প্রসিকিউটর বলছে যে দে উইল মেক অ্যান অ্যাপ্লিকেশন। চিফ প্রসিকিউটর তো একটা আদালতের, তো আদালতের মানে নির্দেশের বাইরে কি আমার পক্ষে কোনো কিছু বলার সমীচীন হবে? নিশ্চিত আপনি তো আইনের লোক, কি সমীচীন হবে? এটা একটা মিস ইন্টারপ্রিটেশন। আমরা এটা শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনবো। আচ্ছা, দেখেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আর সাধারণ বিচারের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে তদন্ত হয়, তদন্ত রিপোর্ট জমা পড়বে, জমা পড়ার পরে এখানে সমন সার্ভে, যেমন অন্য জায়গায় মামলা করলে আগে সমন দেওয়া হবে, তারপর না আসলে ওয়ারেন্ট ইস্যু হয়। এখানে তা না, এখানে আপনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট জমা হবে, তদন্ত ফাইনালাইজ হবে, তারপর আপনার বিরুদ্ধে কি হবে, ওয়ারেন্ট ইস্যু হবে। আর ওয়ারেন্ট যায় কি ব্যক্তির কাছে না, ওয়ারেন্ট যাবে হচ্ছে সংশ্লিষ্ট থানায়। থানায় যে ওয়ারেন্ট মানে কি, পুলিশকে বলা হবে এই লোকগুলোকে খুঁজে পাওয়া যায়, ধরে নিয়ে আসো। এটা তো তাই করে, এটা আমাদের বেলা তো তাই, ধরে নিয়ে আসো। সো এই ওয়ারেন্টটা জারি হয়েছে, এটা ক্যান্টনমেন্ট থানায় গেছে। ক্যান্টনমেন্ট থানা থেকে এখন ওনাদেরকে নিয়ে কোথায় প্রডিউস করতে হবে, সংশ্লিষ্ট আদালতে। এখানে দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট কি করলে, একটা জায়গাকে সাবজেল বলে অলরেডি কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। সো ইন্টারিম গভর্নমেন্ট একটা জায়গাকে অলরেডি সাবজেল না, সাবজেল কিন্তু গভর্নমেন্ট ঘোষণা করতে পারে না, সেটাই করছে এবং করে সেই লোকগুলোকে অলরেডি সেখানে নিয়েছে। তো আপনি বলতে পারেন না যে তারা আইনের মধ্যে নাই। এখন ওখান থেকে কিভাবে আপনি আইসিটিতে নিয়ে আসা যাওয়া করবেন, তাদের নিরাপত্তা কিভাবে দিবেন, দ্যাট ইজ দ্য ডিসিশন অ্যাবাউট দ্য কি হচ্ছে গভর্নমেন্টের। আর আইসিটি এই যে উনি এই যে চিফ প্রসিকিউটর যেটা বলছে, ওনাদেরকে যদি হাজির করা না হয় তাহলে আমরা বিজ্ঞপ্তি ছাপাবো। হি ইজ অলসো দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এই ধরনের কথা বললে আইসিটি এই বিচার প্রক্রিয়াকে একটু মনে হয় আমরা অন্য চোখে দেবো, যেটা করা উচিত হবে না। আর আইকেবির বিষয়ে আপনি যেটা বললেন, শোনেন, একটা মানুষ পার্সোনালি অনেকে অনেক কথা বলে, সব কথায় আমরা মিডিয়াতে আনা আমাদের মনে হয় উচিত না। কারণ উনি নিশ্চয়ই, উনি যেহেতু মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, না উনি মিডিয়াতে দেন, উনি ওটা ফেসবুকে এটা দিয়েছেন। ফেসবুক মানে তো হ্যাঁ ওপেন দিয়েছে, কিন্তু আসলে আমাদের এখানে আরেকটা জিনিস বলতে হবে, তার অবদানকে একেবারে অস্বীকার করার কিছু নেই। কারণ তিনিও কিন্তু ওই মিরপুর ডিএইচএস থেকে 3 তারিখে কিন্তু তিনি মার্চ করেছিলেন, 5 তারিখ কিন্তু সে মহাখালীতে ছিল। 3 তারিখে যখন মার্চ করেছেন তখন খেলা ইজ ওভার। কি জন্য? কিন্তু তখন তো বহু লোক তো ঘরের মধ্যে বসে ছিল, এটা তো সত্য কথা। সো আইকেবির বিষয়ে এর বেশি আমি আর কিছু বলবো না। যেটা আমি সবসময় বলি, আমি একটু বলি, সবসময় বলি আমি, সেটা হচ্ছে মানে ওই আইকেবি নিয়েও বলেছি বহুবার, সেটা হচ্ছে 3 তারিখে গেম ডিসাইডেড, যখন বাংলাদেশের সেনাবাহিনী যখন সুস্পষ্টভাবে সরকারকে, তৎকালীন যে মানে অবৈধ সরকারকে জানিয়ে দিল যে আমার আর্মি জনগণের বুকে গুলি চালাতে পারবে না। এটা হোসেন মোহাম্মদ এরশাদকে যখন জেনারেল নুরুদ্দিন সেনাপতি যখন বলেছিলেন, তখন গেম সেদিন ওভার হয়ে গেছে। কিন্তু এই রাওয়া ক্লাবে কিন্তু আগে মিটিংটা হয়েছে, তারপর কিন্তু এই মিটিংটা হয়েছে। সুতরাং সেনাবাহিনী ছোট করে, সুতরাং সেনাবাহিনী, উনি এটা কেন বলছেন, সেনাবাহিনীর রোলের কারণে, এই পার্সোনাল ওপিনিয়নের কারণে, তাই সেই জানবে যে সে কোথায় থেকে এইটা পেয়েছে এবং কেন সে বলছে যে বিএনপি তার টার্ম পূরণ করতে পারবে না। এটা বরং ওনাকে জবাবদিহি করতে হবে।
তৎকালীন সময় যারা গুণ খুমের শিকার হয়েছে ওনার সময় খালি সেটা উনি ওনার- না, ওই যাদের যাদের আমলে এটা হয়েছে অবশ্যই হ্যাঁ, সবাইকেই আইনে আওতায়, এটা তো- কেউ আইনে আমরা আমরা আয়োজনের ওনাকেও শেষ জিজ্ঞেস পর্যায়ে করতে হবে চলে এসেছি। ভবিষ্যতে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, পিআর নিয়ে জটিলতা কিছুটা শেষ হয়েছে। আবার আমরা জামায়াতে ইসলামও নির্বাচন চাচ্ছে, বিএনপি তো নির্বাচন চাচ্ছেই, তেমন একটা বার্তা পেয়েছি। কিন্তু তবুও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু ঘোর প্যাচ বা একটু বাক রয়েছে। সেই বাক সমাধানে আমরা আবারও কথা বলবো। আপনাদের সাথে আজকের মতো ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।